স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় ঈদের ছুটির মতো রাজধানী ছাড়ছেন মানুষ। ফেরিঘাট থেকে মহাসড়ক, সব জায়গায় ঘরমুখো মানুষের ভিড়। কেউ একাই যাচ্ছেন শত কষ্ট সহ্য করে, কেউ পরিবার নিয়ে। প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাসখানেক আগে ঈদের ছুটিতেই সবশেষ এমন ভিড় দেখা যায় ফেরিতে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের রোববারের চিত্র এটি। গাড়ি কম, মানুষ বেশি। এরা সবাই রাজধানী ছাড়ছেন। লকডাউনের খবরে ঘরমুখো মানুষের এই যাত্রা খুব একটা সুখের নয়। দূরপাল্লার পরিবহন না পেয়ে ঢাকা থেকে নানা উপায়ে ঘাটে পৌঁছেছেন তারা। থেকে যাত্রাবাড়ি সিএনজি থেকে আবার যাত্রাবাড়ি থেকে সিএনজি থেকে আবার নওঘাটে। রাত্রে 8টা বাজে আসছি, এ পর্যন্ত এখানে পড়ে আছি, খানা নাই দানা নাই। ফেরিতে পার হয়ে নদীর ওপারেও ভোগান্তি আছে। পর্যাপ্ত ছোট পরিবহন থাকলেও ভাড়া গুনতে হচ্ছে বেশি। রাজধানীর প্রবেশমুখ গাবতলী এলাকা এখন ঢাকা ছেড়ে যাওয়া মানুষের দখলে। মাইক্রোবাস আসলেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। উপায় না পেয়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছেন অনেকে। ভিড় আছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়ও। বাড়ি ফিরতে মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারের অপেক্ষায় শত শত মানুষ মহাসড়কে। এদের অনেকে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছেন। সানারপাড়ার এলাকা থেকে সিটান রোড পর্যন্ত যাইতে 200 টাকা লাগে। সবাইকে 200 টাকা পায়। উত্তরবঙ্গের মানুষ ট্রাক কিংবা পিকআপে ঢাকা ছাড়ছেন। এর প্রভাব পড়েছে মহাসড়কে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর আগে গাড়ির চাপ বেড়ে গেছে। বিভিন্ন মোড়ে তৈরি হচ্ছে লম্বা লাইন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউনের ঘোষণায় আতঙ্কে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও পথে পথে বাড়িমুখী মানুষের দীর্ঘ লাইন। সীমাহীন ভোগান্তি মাথায় নিয়েই অজানা গন্তব্যের উদ্দেশ্যে পথে নামা মানুষ বলছেন, লকডাউনে জীবন ও জীবিকার অনিশ্চয়তা থেকেই বাড়িমুখী হয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। লম্বা ছুটিতে আয় থাকবে না, খাবে কি, চলবে কিভাবে, এই আতঙ্ক ভর করেছে বিশেষ করে কম আয়ের মানুষের মাঝে। সরকার 1 সপ্তাহের লকডাউন দিলেও বাড়ি ফেরা যাত্রীরা ভাবছেন সময় আরও বাড়তে পারে। রাতে সরেজমিনে গাবতলী গিয়ে দেখা যায় সড়কে কেবল মানুষ আর মানুষ। দূরপাল্লার পরিবহন না থাকায় সড়ক জুড়েই মানুষের অপেক্ষা আর গাড়ি পাওয়ার আশায় ছোটাছুটি। ফলে কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত দেখা যায় তীব্র যানজটের। সবাই সিগন্যাল না মানে উল্টাপাল্টা চালাইছে, রাস্তার সাইডও বন্ধ, সাইডও বন্ধ। হেমাদপুর থেকে গাবতলী আছে 4 ঘন্টা, আমি একজন ড্রাইভার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গাদাগাদি করে পিকআপ কিংবা ট্রাকে পাড়ি দিচ্ছে মহাসড়ক। এমনিতেই পরিবহন না থাকায় ভোগান্তি, তারপর যানজট, সেই ভোগান্তিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। অভিযোগ আছে ট্রাফিক পুলিশের গাফিলতি আছে। বর্তমানে যে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি সবকিছু উপেক্ষিত। রাস্তা চলতেছে না, আমার ইমার্জেন্সি যা লাগবো সেজন্য যাইতেছে। শুনছি কালকে থেকে লকডাউন দেবে, দেশের বাড়ি যাচ্ছে। গরিব মানুষ চিন্তা করতেছে যে দেশে গিয়ে খাই গিয়ে ঢাকা শহরে কি করুম। গাবতলী ইউনিয়নের ট্রাফিক সার্জেন্টরা জানান, যানজট নিরসনে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পুলিশ নিরলসভাবে কাজ করতেছে এবং পরিশ্রম করতেছে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। মানুষজন, তারপরে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, সবকিছু মিলে অন্য দিনের তুলনায় অনেক বেশি চাপ বেশি আমাদের উপরে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সেই কটি ঘাটে কিন্তু মাওয়া ঘাটের এই ফেরি যখন থাকছে না তখন মানুষের যে চাপ সেটি কিছুটা বেড়ে যাচ্ছে। আবার ফেরি যখন আসছে একটি, ঠিক তখনই একসাথে সব মানুষ সেই ফেরিটিতে ওঠার চেষ্টা করছেন। অর্থাৎ তখনই মানুষের যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মানুষের যে নিয়মিত চলাচল কিংবা নিয়মিত যাওয়ার যে চেষ্টা এই লকডাউনকে ঘোষণার কারণে কিংবা ঘোষণা আসছে এই কথা শুনে, সেটি কিন্তু সকাল থেকে লক্ষ্য করছে এবং এখনও একই অবস্থা। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো যেটি আমার কাছে মনে হয়েছে, যে ঢাকা থেকে যে শুধুমাত্র মানুষ ছেড়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে তা নয়, অনেকেই যে
যে ফেরিগুলো কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ছেড়ে আসছে, অর্থাৎ বিপরীত পাশ থেকে, তাতে করেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ ঢাকায় প্রবেশ করছেন, এটিও দেখেছি আমি। এবং কিছুক্ষণ আগে একটি ফেরি যেমনটি ছেড়ে গেছে, কোনো ধরনের যানবাহন সেই ফেরিতে নেওয়া সম্ভব হয়নি, পুরোপুরি মানুষে পূর্ণ একটি ফেরি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে, এবং যে কারণে অ্যাম্বুলেন্স সহ আরও যে যানবাহনগুলো রয়েছে জরুরি পরিষেবায় নিয়োজিত, সেই যানবাহনগুলো পরিবহনও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তবে একটি বিষয়, মাওয়া ঘাট পর্যন্ত আসার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো রয়েছে, এবং প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন যাতে করে ঢাকা থেকে যে মানুষগুলো মাওয়া ঘাটমুখী হচ্ছেন ঢাকা ছেড়ে যাওয়ার জন্য এই লকডাউনের ঘোষণার কারণে, তাদেরকে কিছুটা হলো নিরুৎসাহিত করা কিংবা তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেয়। এবং মানুষ, গণপরিবহন বন্ধ রয়েছে, গণপরিবহন বন্ধ থাকলে অন্য যে কোনো মাধ্যমে, মোটরসাইকেল, প্রাইভেট কার, যে কোনো মাধ্যমে চেষ্টা করছেন ঢাকা ছেড়ে যাওয়ার। এবং কয়েকজনের সাথে কথা হচ্ছিল আমার, তারা যেটি বলছেন যে যেহেতু লকডাউনের ঘোষণা আসছে এবং কবে নাগাদ শেষ হতে পারে এই লকডাউন, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে আসছে না। অনেকেই কাজ হারিয়েছেন, অনেকেই চেষ্টা করছেন যে ঈদের ছুটি আগে ভাগে পেয়ে গেছেন, অনেকে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছেন, তাদের বাড়ির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই কথা বলছেন বলে তারা চেষ্টা করছেন তাদের বাড়িতে ফেরার কিংবা ঢাকা ছাড়ার। এই ছিল আমার কাছে মাওয়াঘাট থেকে। ধন্যবাদ সজল। দর্শক, ঘরমুখো মানুষের কথা জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। এদিকে লকডাউনের ঘোষণার পর রোববার সকাল থেকে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে আছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, যানজটের ওই কি অবস্থা ওই এলাকায়? সড়কে ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। যেমনটি জানেন যে আগামীকাল থেকে স্বল্প পরিসরে লকডাউনের ঘোষণা করা হয়েছে, এবং অর্থ বছরের শেষের দিকের হওয়ায় 1 তারিখে হলো কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ নিজ নিজ বাসায় যাওয়ার জন্য, অর্থাৎ নারীর টানে বাড়িতে ফিরছেন। অনেকেই কিন্তু আমরা কথা বলেছি, তারা অনেকে কর্ম হারিয়ে কিন্তু তারা হলো বাসার দিকে রওনা দিয়েছেন। তো এই মুহূর্তে আমি আছি সাইনবোর্ড এলাকায়। এই সাইনবোর্ড এলাকায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় যেটি আমরা লক্ষ্য করেছি, এবং মানুষ কিন্তু পুরো ঢাকা শহরে এই আজকের এই মানুষের ঢল নামার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং দীর্ঘ লাইনে অনেকক্ষণ ধরে অপেক্ষার পর কিন্তু মানুষ হেঁটেও পায়ে হেঁটে এদিকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যতটুকু আমরা দেখেছি। এবং তারা যেটি বলেছেন, এবং এখানে যারা মানুষ রয়েছেন যারা নিজ নিজ বাসায় ফিরতে চান, তারা কিন্তু অতিরিক্ত ভাড়ায় মোটর সাইকেল, প্রাইভেট কার, গাড়ি, তারপরে কাভার্ড ভ্যান, বিভিন্ন উপায়ে আসলে তারা যেহেতু গণপরিবহন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে নানান ধরনের উপায়ে অতিরিক্ত ভাড়া, অর্থাৎ প্রায় 10 গুণ ভাড়াও তারা কিন্তু আমরা দেখছি যে গুনছেন। এবং মানুষের যেই ভোগান্তিটা সেটি কিন্তু আসলে চরম সীমায় পৌঁছে গেছে। তারা হলো যেটি বলছেন যে এই লকডাউনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে আরও কয়েকটি দিন পরে দিয়ে মানুষের বাসা যাওয়ার সুযোগটি করার ব্যবস্থা করে তারপরে যদি করতো তাহলে অনেক ভালো হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো। দর্শক, রাজধানীতে যানজটের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জিকো। এদিকে দেশের করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের এখনো যথেষ্ট বেড আছে, আমরা রোগী রাখতে পারবো, এবং আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা অনেক আছে, সরকারি বেসরকারি ভাবে প্রায় 1600, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, ওষুধের তো কোনো ঘাটতি নাই। সেই দিকে এখন পর্যন্ত আমরা মনে করি যে একটা সহনীয় পর্যায়ে আছি। সব ব্যবস্থা আছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কোভিড মোকাবেলায় সরকার ঘোষিত শাটডাউন তামাশায় পরিণত হয়েছে। তারা আজকে টপ প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটির কোনো বিষয় নেই নিয়ে তারা প্রত্যেকটা আপনার এই করোনা সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করছে, প্রাণান্ত চেষ্টা করছে। আর আমাদের সরকার কোথা থেকে তাদের 2টা পয়সা ইনকাম হবে সেই চিন্তায় তারা আজকে পুরো মানুষকে আজকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।
লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 10 জন মারা গেছেন। এই 10 জনের মধ্যে 4 জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া নাটোরের 4 জন ও চাঁপাইনবাবগঞ্জের 2 জন মারা গেছেন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 17 জন। কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় 195 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 563 নমুনার বিপরীতে শনাক্তের হার 34.6%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। 282 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে 35.10%। গেল 5 জুন থেকে চলমান লকডাউন চতুর্থ দফায় আরও 1 সপ্তাহ বাড়িয়ে 1 জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন জেলায় লকডাউন চলছে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে আশেপাশের 4 জেলা সহ 7 জেলায় লকডাউনের 6ঠ দিন আজ। তবে বেশিরভাগ স্থানেই এসব লকডাউন ও বিধিনিষেধ উপেক্ষা করেই চলছেন অনেকে। সীমান্ত জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ কিংবা লকডাউন কোনো কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন দায়িত্বশীল কেউই তার সঠিক ভূমিকা পালন করছেন না। লকডাউনও ঠিকমতো পালন হচ্ছে না। একদিকে আটকে রাখার চেষ্টা থাকলেও অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণ খুঁজেছেন জাহিদুজ্জামান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা এবং এর উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। চাপ বাড়ছে রোগীর। হাসপাতালের বাইরেও করোনা আক্রান্ত 1,500 মানুষ চিকিৎসা নিচ্ছেন বাসায়। এদিকে কুষ্টিয়ায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে কঠোর বিধিনিষেধ। তারপরও পরিস্থিতির অবনতি হচ্ছে। সঠিকভাবে লকডাউন করতে পারছি না বিভিন্ন কারণে। মানুষ খেটে খাওয়া মানুষ আছে, মানুষের অনীহা আছে, ড্যাম কেয়ার ভাব, সবকিছু মিলায় আমার যে প্রিভেন্টিভ মেজার সেগুলো হচ্ছে না। শুধু প্রশাসন না, প্রত্যেকটা লোকজন অনিয়মের সঙ্গে জড়িত। এই সমস্ত লকডাউন বা শাটডাউন এগুলাতে তেমন কিছু ফলপ্রসূ হবে না যদি জনগণের ব্যাপক পার্টিসিপেশন না থাকে এবং যারা প্রান্তিক গরিব মানুষ তাদের এই 15 দিনের জন্য একটা ব্যবস্থাপনা নিয়ে একটা সাকসেসফুল লকডাউন এটা সম্ভব। বিধিনিষেধ প্রতিপালনে আরো কঠোর হওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। যদি এরকম কোনো থেকে আমরা আরো কঠোর হব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বিধিনিষেধগুলো যেগুলো আছে সেগুলো প্রতিপালন করার। মানুষের খাবারের ব্যবস্থা না করে প্রশাসন যত কঠোরই হোক করোনা নিয়ন্ত্রণে তা ঠিকমতো কাজে আসবে না বলছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা দুর্যোগের মধ্যেও দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন একই সঙ্গে কৃষি উৎপাদন এবং গবেষণায় গুরুত্ব দেওয়ার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শাহালি জয়ের রিপোর্ট। কৃষি উৎপাদন, সম্প্রসারণ এবং গবেষণা সহ বিভিন্ন খাতে অবদান রাখায় 1424 বঙ্গাব্দে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার সরকার কৃষি খাতকে গুরুত্ব দেয়, আর এ কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকে। তিনি বলেন বিদেশ থেকে ভিক্ষা আনতে বিএনপি কখনোই দেশকে খাদ্যে স্বনির্ভর হতে দেয়নি। কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে। আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই। বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন করোনায় কৃষকের জন্য ভর্তুকি দিয়েছে সরকার, উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় থাকা
অন্যান্য দেশে কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি। আমরা 727টি স্থানে OMS কার্যক্রম চালু করেছি। সেখানে চাল, আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। তাছাড়া আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দুর্যোগকালীন সময়ে খাদ্যশস্য যাতে নষ্ট না হয় তার জন্য ছোট ছোট গৃহ সাইলো কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। নানাভাবে আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে কৃষি বিষয়ক বঙ্গবন্ধুর 100টি বাণী এবং একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের অনুষ্ঠানের বিশেষ শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মাননীয় মন্ত্রী জনাব সময় মতো উৎপাদনে আসতে না পারায় 10টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন বাতিল করেছে সরকার। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এসব কেন্দ্র থেকে মোট 8,451 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে অঞ্চলভিত্তিক চাহিদা বিবেচনায় নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। এসব প্রকল্প বাতিল হলেও 2030 নাগাদ 13,000 মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত হাতে থাকবে বলে জানান নসরুল হামিদ। বলেন, আগামী মাসে নেপালের সাথে 700 মেগাওয়াট হাইড্রো পাওয়ার চুক্তি হবে। ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ দেশে আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সিদ্ধান্ত দিয়েছেন যেগুলো সময় মতো আসতে পারে নাই, যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো, প্রায় 10টি পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের এমন অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতারই অংশ। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান। নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে হিউম্যান রাইটস ওয়াচ সহ 10টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। আমরা মনে করি এ ধরনের অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে শুরু হলো এ মামলার বিচার কাজ। আগামী 26, 27 ও 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 6 জনের জামিন আবেদনও নাকচ করেছে আদালত। এর আগে সিনহা হত্যা মামলায় 2020 সালের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। ওই বছরের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র্যাবকে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ।
মহামারীতে ঘরে বসে অনলাইনে কেনাকাটায় নির্ভরতা বাড়ছে গ্রাহকদের, আর এতে বেচাকেনায় রেকর্ড করেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের সুরক্ষা দিতে সম্প্রতি নতুন নীতিমালার ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা নিয়ে দ্বিধা বিভক্ত ই-কমার্স ব্যবসায়ীরা। কেউ কেউ সাধুবাদ জানালেও অনেকে আবার বলছে এতে চাপে পড়বে ই-কমার্স ব্যবসা। বিশেষজ্ঞরা বলছেন গ্রাহক ও উৎপাদকের স্বার্থ দেখতে হবে সবার আগে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঘরে বসে এক ক্লিকেই কেনাকাটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে ই কমার্স ব্যবসার। করোনা মহামারীতে জ্যামিতিক হারে বাড়ছে ই কমার্সের প্রসারও। এই ব্যবসায়ীদের সংগঠন নিকেবের সদস্য সংখ্যা বেড়ে এখন প্রায় ১৬০০। শুধু গেল এপ্রিল মাসে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটির ঘর। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি থেকে গ্রাহকদের সুরক্ষা দিতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ই কমার্স ব্যবসা নিয়ে নতুন সিদ্ধান্ত হয়, যেখানে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে অগ্রিম কোনো অর্থ নিতে পারবে না। মধ্যমণি হিসেবে দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ই কমার্স ব্যবসায়ীদের এক ভাগ অবশ্য মনে করে এতে গ্রাহকদের সুরক্ষা হয়েছে। একটা ই কমার্স কোম্পানি সেম অ্যাজ এনি কোম্পানি, আমরা যদি কাস্টমারের অর্ডার ফুলফিল করতে পারি, আমরা গুড কোয়ালিটি গুড সার্ভিস দিয়ে কাস্টমারকে আস্থা অর্জন করতে পারি, তাইলে আমরা গ্রো করব। দিস ইজ যে কোনো ব্যবসায় একই নিয়ম। এটা গোয়িং ফরওয়ার্ড বা লং রানে এই এত বড় ডিসকাউন্ট কন্টিনিউ করা হবে না আর কি। এই ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট দিয়ে এসেছে, এটা তো প্রোডাক্টও তো ডেলিভারি করা হচ্ছে। আবার কেউ কেউ মনে করেন এর ফলে ভালো কোনো অফার দিতে পারবে না প্রতিষ্ঠানগুলো। পেমেন্টটা কিন্তু পেন্ডিং হোল্ড অবস্থায় থাকে, এই সময় কিন্তু ভেন্ডরও কিন্তু ফুল পেমেন্ট ছাড়া যে সাপ্লাই চেইন আমাকে প্রোডাক্ট দিবে না, আমিও কিন্তু পেমেন্ট ছাড়া প্রোডাক্টটা আনতে পারবো না। অ্যাডভান্স পেমেন্ট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে টাকা কোথায় আছে, টাকা কি ব্যাংকিং চ্যানেলে আছে নাকি টাকা আমি পকেটে করে নিয়ে যাচ্ছি। তবে বিশেষজ্ঞরা বলছেন একদিকে দেখতে হবে গ্রাহকদের স্বার্থ, অন্যদিকে টিকিয়ে রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও। কি করে তারা এত সস্তায় আসলে পণ্যগুলো দিচ্ছে, ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, কিভাবে তারা রক্ষা করতে চায়, তাদের এই সংক্রান্ত প্ল্যানগুলো নিয়ে আমি মনে করি আলাপ আলোচনা হওয়া দরকার। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নেয়া নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, এর ফলে গ্রাহক, মার্চেন্ট, মার্কেট প্লেস সহ পুরো ইকোসিস্টেম উপকৃত হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লকডাউন আতঙ্কে চট্টগ্রামের বাজারে মানুষের ঢল নেমেছে। পণ্য সংকটের অজুহাতে বেড়েছে প্রায় সবকিছুর দাম। সবজির বাজার চড়া হওয়ায় হতাশ ক্রেতারা। বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, ডাল এবং মশলার দামও। মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই চাল আর মাছও। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার ভয়াবহতা ঠেকাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা সরকারের। এই খবরে বন্দরনগর চট্টগ্রামের বাজারে ভিড় করছেন ক্রেতারা। কতদিন লকডাউন হবে তা নিয়ে অনিশ্চয়তায় আগেই বাজার সারছেন শহরবাসী। আর এই সুযোগকেই বিক্রেতারা কাজে লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় পণ্য সংকট দেখা দিয়েছে, দাম বাড়ার সেটাই কারণ। পেঁয়াজ, ডাল, মশলাসহ বিভিন্ন আমদানি পণ্যের দামও বেড়ে গেছে। আমদানিকারকরা এজন্য আন্তর্জাতিক বাজারে চড়া দামের দোহাই দিচ্ছেন। আন্তর্জাতিক বাজার বেশির কারণে বাজার কমতেছে, বাড়তেছে, কমলে কমে, বাড়লে বাড়ে। এটা তো আর আমাদের দেশের ভিতরে কোনো তৈরি না, এগুলো তো বিদেশের লোকে বুকিং লোকের কথা। কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিযোগের আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। বলছেন, তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। ঠিকমতো তদারকি করা দরকার। যদি এটা না হয় তাহলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এবং সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কৃত্রিম সংকট এটা মরার উপর খাড়ার গা হিসেবে দেখা দেবে। মুদি পণ্যের পাশাপাশি চট্টগ্রামের বাজারে মাছের দামও বেড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীর গল্প ও অভিজ্ঞতা নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB তে স্টোরিজ অফ প্যান্ডেমিক
বিয়ন্ড দ্য হরাইজন নামক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে 8টি দেশের 16টি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটিতে 48টি নির্বাচিত ছোট গল্প, ভয়ঙ্কর ঘটনা, কবিতা, ফটোগ্রাফি এবং শিল্পকর্ম প্রদর্শন করা হয়। করোনাকালীন মানুষের জীবনযাপন, করোনা পরবর্তী অবস্থা, সামাজিক, শিক্ষাগত ও ব্যক্তিগত সম্পর্ক এসব নানা অভিজ্ঞতার বিনিময় হয় এই ভার্চুয়াল অনুষ্ঠানে। পরবর্তীতে প্রোগ্রামের ওয়েব পেজে নির্বাচিত গল্পগুলো প্রকাশ করা হয়। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। করোনা ভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার কারণে সমালোচনার চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগপত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে। গেল মাসে নিজের দপ্তরে সহকর্মীকে চুমু খাওয়া ও আলিঙ্গনের ছবি সান সংবাদপত্রে ফাঁস করে দেওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন হ্যানকক। হ্যানককের এমন কাণ্ড মন্ত্রিসভার আচরণবিধি ভেঙেছেন কি না ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি প্রশ্ন তোলে, এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে ধসে পড়া ভবনটিতে বড় ধরনের ত্রুটি পাওয়া গিয়েছিল বলে 2018 সালের একটি তদন্তে তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 1.5 শতাধিক এখনো নিখোঁজ। তাদের উদ্ধারে এখনো অব্যাহত রয়েছে উদ্ধার কাজ, তবে নিখোঁজদের জীবিত পাওয়ার আশা ক্রমশই কমে যাচ্ছে। শনিবার ধ্বংসস্তূপের নিচে আগুন লেগে যাওয়ার উদ্ধার কাজেও বিপত্তি ঘটে। সমুদ্রের তীরবর্তী চ্যাম্পলেইন টাওয়ারের নিচে পানি নিষ্কাশনের স্থানে ত্রুটি পাওয়া গেছে, যা 3 বছর আগে প্রকৌশলীদের তৈরি একটি প্রতিবেদনে জানানো হয়েছিল। ভবনটির পার্কিং গ্যারেজের দিকে কলাম, বিম ও দেয়ালে প্রচুর ফাটলের কথাও উল্লেখ করা হয়েছে। পালা বদল করে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। পুনরায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে থাকতে পারছেন খুবই সীমিত সংখ্যার মানুষ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। পেশাদার ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে বিকেলে মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। আসরে এখন পর্যন্ত 15 ম্যাচ খেলে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে আবাহনী। টেবিল টপার বসুন্ধরা কিংসের সংগ্রহ 1 ম্যাচ বেশি খেলে 46 পয়েন্ট। শিরোপার রেসে টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই আবাহনীর সামনে। সবশেষ 4 প্রিমিয়ার লিগ ম্যাচে 3টিতে জয়ের স্বাদ পেয়েছে মারিও লেমৌসের শিষ্যরা। অন্যদিকে আবাহনীর সমান ম্যাচ খেলে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ অবস্থান মোহামেডানের। এখন এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।